হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অবশ্যই আজকের মার্কেট নিয়ে, এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আজকে আইটি সেক্টরের সবথেকে বড় স্টক বা শেয়ার টিসিএস এর রেজাল্ট আউট হলো, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট অ্যান্ড অ্যানুয়াল রিপোর্ট। তো আমরা আজকে টিসিএস এর যে টোটাল রেজাল্ট সেটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বাট তার আগে সবার আগে একটু মার্কেটের স্ট্রাকচারটা দেখে নিই। তো আজকে যে মার্কেটটা আমরা দেখতে পেলাম সেই মার্কেটে জেনারেলি মার্কেটের মধ্যে একটা বড় প্রেশার ছিল। যে যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে সেই জিনিসটা যে অ্যাকচুয়ালি ফলপ্রসূ হচ্ছে না রিয়েল লাইফে, লেবাননের ওপর যে অ্যাটাক রয়েছে তার সেটাকে কেন্দ্র করে। তো সেই কারণে আমরা মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা পতন দেখলাম, যে কারণে মিড ক্যাপ নিফটি এবং স্মল ক্যাপ নিফটি স্লাইডলি ফ্ল্যাট থাকলেও বাকি যত ইন্ডেক্স রয়েছে সমস্ত ইন্ডেক্সের মধ্যে একটা ভারী পতন আজকের ডেটে লক্ষ্য করা গেল। যেহেতু নিফটির মধ্যে পতন হচ্ছে তো সেই কারণে ভিক্সের মধ্যে স্পাইক, এবং তার সাথে ইউএসডি আইএনআর স্লাইডলি বেড়েছে খুব সামান্য পরিমাণ, 93 টাকা 19 পয়সার কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে। এছাড়া বিটকয়েন এবং ইউএসের যে বন্ডের যে ইল্ড, সেই ইল্ড মোটামুটিভাবে দেখতে গেলে পুরোপুরি সমস্ত কিছুই ফ্ল্যাট রয়েছে। প্রত্যেকেই অ্যাকচুয়ালি সিচুয়েশনসটাকে বোঝার চেষ্টা করছে। এছাড়া আমরা যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তাহলে গ্লোবাল মার্কেটেরও মোটামুটি সমস্ত ইন্ডেক্সই অ্যাট দিস মোমেন্ট পুরোপুরিভাবে দেখতে গেলে ফ্ল্যাটই রয়েছে। তো সেই কারণে আমরা বলতে পারি যে মার্কেট পুরোপুরিভাবে একটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে, একমাত্র কমোডিটি ছাড়া। যাই হোক, আজকে যদি আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে ডিসকাস করি তাহলে 1500-র কাছাকাছি শেয়ার অ্যাডভান্স, একইভাবে 1670-এর কাছাকাছি শেয়ার ডিক্লাইন ফেজের মধ্যে রয়েছে। এর মধ্যে নিফটি 500-এর মধ্যে মেইন যে 5টা শেয়ার যেগুলো সব থেকে বড় গ্রোথ বা টপ গেনার রয়েছে সেগুলো হচ্ছে এই 5টা শেয়ার, এবং সব থেকে টপ লুজারের জায়গায় রয়েছে এই 5টা শেয়ার। এরপরে আমরা নিফটি 50 যে শেয়ারগুলো বা স্টকগুলোর মধ্যে যদি দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টর একইভাবে স্ট্রেস, যেহেতু মার্কেটের মধ্যে এই সিনারিওটা চলছে সেই কারণে একমাত্র টিসিএস এখানে বেশ ভালো রকমের বুলিশ, এবং কিছু কিছু আইটি স্পেস রয়েছে যেগুলোর মধ্যে বুলিশনেস দেখতে পেলাম। ইনফোসিস এবং রিলায়েন্সের মধ্যেও একটা স্লাইডলি সেল অফ হলো। যেহেতু আমরা ক্রুড অয়েল প্রাইস বা ন্যাচারাল গ্যাস প্রাইসকে বাড়তে দেখছি, তাই ওএনজিসি এবং কোল ইন্ডিয়ার মধ্যে 1%-এর কাছাকাছি একটা গ্রোথ আমরা আজকের ডেটে দেখতে পেলাম। এছাড়া মোটামুটিভাবে দেখতে গেলে প্রত্যেকটা শেয়ারের মধ্যেই কোনোটা 2%, কোনোটা 1%, এইভাবে আপস অ্যান্ড ডাউনস আমরা লক্ষ্য করেছি। যদি আমরা সেক্টরাল পার্সপেক্টিভ থেকে দেখি নিফটি আইটি মোটামুটি ফ্ল্যাট, এছাড়া সেইভাবে বলার মতো কিছু নেই। একমাত্র ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং যে সেক্টর রয়েছে, পিএসইউ ব্যাংকস, এই সমস্ত সেক্টরগুলো আজকের ডেটে বেশ ভালো রকমের ফল করেছে। কমোডিটি মার্কেটের কথা যদি আমরা বলি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে ব্রেন্ট ক্রুড 3.55%-এর কাছাকাছি বেড়েছে, এবং WTIও 5.74%-এর উপর বেড়েছে। তো এই দুটো জায়গায় আমরা পজিটিভিটি দেখেছি। ন্যাচারাল গ্যাস মোটামুটিভাবে ফ্ল্যাট, একটা আপস অ্যান্ড ডাউনস হয়ে ট্রেড করছে। এবং যেহেতু এই দুটো জিনিস হয়েছে তাই গোল্ড এবং সিলভারের মধ্যেও মোটামুটি ফ্ল্যাট একটা পজিশন দেখতে পাচ্ছি। বেস মেটালের মধ্যেও অর্থাৎ কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে মোটামুটিভাবে ফ্ল্যাট ট্রেড হচ্ছে। আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্ট দেখি তাহলে যে কথাটা আমি গতকাল বলেছিলাম যে 24,000-এর যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে এই স্ট্রাইক প্রাইসটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং 24,000-এর যে স্ট্রাইক প্রাইস সেখানে আমরা অ্যাডিশন দেখতে পেলাম, বিশেষ করে কল রাইটারের অ্যাডিশন এবং পুট রাইটারদের এখান থেকে ওয়াইন্ড আপ হতে দেখলাম। আর যে কথাটা আমি বলেছিলাম গতকাল যে এই নিচের দিকে যে এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা স্ট্রং সাপোর্ট নয়, তো এই সাপোর্টগুলো ধীরে ধীরে ভাঙতে ডাউন ট্রেন্ডে আসতে পারে। মার্কেটের মধ্যে আজকের ডেটে আমরা কিন্তু সেই স্ট্রাকচারটাই মোটামুটিভাবে দেখতে পেলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে 24,500-তে সব থেকে বড় রেজিস্ট্যান্স ছিল। তো মার্কেট যেহেতু আপসাইড যায়নি, ডাউন সাইডের দিকের যে গেমটা সেটাই আজকের ডেটে মোটামুটিভাবে প্লে হয়েছে। এছাড়া গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে সমস্ত নিউজগুলো রয়েছে তার মধ্যে পাকিস্তানের যিনি পিএম রয়েছেন শাহবাজ শরীফ, তিনি যে কথাটা বলছেন যে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বিটুইন ইউএস অ্যান্ড পাকিস্তান, এবং সেক্ষেত্রে পাকিস্তান যে কথাটা বলেছে যে লেবাননের ওপর আক্রমণটা সরাতে হবে, এবং ইউএস প্রেসিডেন্টও এক্ষেত্রে
লেবাননের উপর আক্রমণটা মোটেও সরাচ্ছেন না এবং ওখানে কিন্তু আক্রমণ চলছে, যে কারণে ইরান মাঝের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করছে, আবার খুলছে। তো সেই কারণে আমরা ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের মধ্যে কিন্তু ভালো রকমের একটা স্পাইক দেখতে পাচ্ছি। নট ন্যাচারাল গ্যাস ফ্ল্যাট ট্রেড করছে, মেনলি ক্রুড অয়েলের মধ্যে আমরা একটা স্পাইক দেখতে পেলাম। এছাড়া ইরান কিন্তু বেশ স্ট্রং একটা ওয়ার্নিং দিয়েছে এবং সেই ওয়ার্নিংটা হচ্ছে লেবাননের ওপর যে অ্যাটাকটা হচ্ছে এটা যদি বন্ধ না করে তাহলে কোনো রকমের পিস টক হবে না। আর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট নিউজ যেটা, আগামীকাল ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদে একটা অ্যাকচুয়ালি লকডাউন ঘোষণা করা হয়েছে। তার কারণ হচ্ছে জেডি ভ্যান্স থেকে শুরু করে ইউএসের বড় বড় যে সমস্ত নেতারা রয়েছেন তারা ইসলামাবাদ আসছেন আগামীকাল, এবং সেখানে ইরানের তরফ থেকেও যে মানে প্রেসিডেন্ট যাদেরকে পাঠাবেন তাদের প্রত্যেকের মধ্যে এই পুরো টকটা শুরু হচ্ছে বা নেগোসিয়েশন শুরু হচ্ছে। আমি গতকালের ভিডিওতে যে মেন 10টা পয়েন্ট বলেছিলাম সেই 10টা পয়েন্টকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি নেগোসিয়েশন শুরু হতে চলেছে আগামীকাল থেকে। যাই হোক, এরপরে আমাদের মার্কেটের রেসপেক্টে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা নিয়ে ডিসকাশন করব, এবং সেটা হচ্ছে টিসিএসের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এই বছরে ম্যানেজমেন্ট কি আউটলুক দিল এবং টিসিএসের মধ্যে অ্যাকচুয়ালি কি গেমটা চলছে সেই বিষয়টা নিয়ে আমরা আজকের ডেটে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে Q4-এর যে রেভিনিউ সেটা আমরা দেখতে পাচ্ছি 70,698 কোটি টাকার কাছাকাছি, এবং সেই রেভিনিউ পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে 5.4% কোয়ার্টার অন কোয়ার্টার যে বৃদ্ধি, সেই গ্রোথ স্টোরিটা টিসিএস দেখিয়েছে। সেকেন্ডলি হচ্ছে FY26-এর যদি আমি রেভিনিউ দেখি, অর্থাৎ টোটাল যদি ইয়ার অন ইয়ার রেভিনিউ দেখি সেটা 4.6%-এর কাছাকাছি বেড়েছে, এবং নেট প্রফিটও আমরা যদি দেখি সেটা 13,718 কোটি টাকার মতো হয়েছে। এখানে টিসিএস ইপিএস পেয়েছে হচ্ছে 37.92, এটা হচ্ছে টিসিএসের আর্নিং পার শেয়ার। এর মধ্যে 31 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করে দিয়েছে। সুতরাং টিসিএসের যারা ইনভেস্টার আছেন তাদের জন্য এটা একটা সুখবর, 31 টাকা করে আপনি ডিভিডেন্ড পার শেয়ার পেতে চলেছেন আগামী কিছুদিনের মধ্যেই, যদিও ডেটটা এক্স্যাক্টলি ওরা এখনো ঘোষণা করেনি। এবিডা মার্জিনের দিক থেকে দেখতে গেলেও 10 বিপিএস কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে, এবং তার সাথে নতুন যে টিসিভি এসছে অর্থাৎ তাদের যে নিউ কন্ট্রাক্টে আসতে চলেছে সেটা হচ্ছে 12 বিলিয়নের কাছাকাছি, যার মধ্যে 3টে মেগা ডিল রয়েছে। তো এটা হচ্ছে টিসিএসের টোটাল ফাইন্যান্সিয়াল যে রিপোর্টটা পাবলিশ হয়েছে সেটা। এবং আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ স্টোরি দেখি তাহলে এই কোয়ার্টারে টিসিএসের মধ্যে সবথেকে বড় রকমের একটা রেভিনিউ এখানে তৈরি হয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই বিষয়টাকে গ্রাফে যদি আমরা নেট প্রফিটের যদি ট্রেন্ড দেখি সেটাও মোটামুটিভাবে একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবিট মার্জিন টিসিএসের 25.3%-এর কাছাকাছি দাঁড়িয়েছে, এবং এটা যথেষ্ট সিগনিফিকেন্ট নাম্বার। এটার বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা অবশ্যই কারেন্সির মধ্যে যে ডেপ্রিসিয়েশনটা আমরা দেখেছি সেটা এখানে ফ্যাক্টরড ইন হয়েছে। আমি গতকাল বা গত পরশুর যে টিসিএসের কোয়ার্টারলি রেজাল্টে এই বিষয়টা যে ফ্যাক্টর ইন হতে চলেছে সেটার একটা আভাস অলরেডি দিয়েছিলাম। আজকে টিসিএসের যে রেজাল্টটা পাবলিশ হলো সেখানেও এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পেলাম। এছাড়া মার্জিন এক্সপ্যানশন যদি দেখি সেটা FY25-এ যেটা 24 ছিল সেটা 25-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, এবং সিমিলারলি যদি আমরা দেখি এবিট মার্জিন যেটা 19% ছিল এবং সেটা 19% থেকে নেট মার্জিন 20%-এর কাছাকাছি গিয়েছে, এবং এবিট মার্জিন 24 থেকে 25%-এর কাছাকাছি গিয়েছে। তো অল দিস সেন্স মানে সমস্ত কিছু যদি আমরা নিই তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু এখানে ভালো রকমের একটা পজিটিভিটি কিন্তু রয়েছে পুরো কোয়ার্টারলি রেজাল্টে। এর মধ্যে ক্যাশ ফ্লো যেটা সেটা 106%-এর কাছাকাছি টিসিএসের মধ্যে আমরা ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। এছাড়া যদি আমরা টোটাল টিসিভি ভ্যালু দেখি FY26-এ তাহলে সেটা 40.7 বিলিয়ন, এবং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আপনি যদি মেন স্ট্রিম মিডিয়া দেখেন সেখানেও যে বিষয়টাকে সব থেকে বেশি হাইলাইট করা হবে সেটা হচ্ছে এআই রেভিনিউ। এআই এর ওপর টিসিএস $2.3 বিলিয়ন কাছাকাছি একটা রেভিনিউ বানিয়েছে, এবং এই রেভিনিউটা কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে।
সেই বিষয়ে টোটাল গ্রোথের যে প্ল্যান সেটা কিন্তু ম্যানেজমেন্ট অলরেডি জানিয়েছে। তো আমরা যদি এটা ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করি বা ডিটেলস যদি দেখার চেষ্টা করি টিসিএসের এই কোয়ার্টারলি রেজাল্ট, এর মধ্যে সব থেকে বেশি যে সেক্টর বা সেগমেন্ট অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটি বা গ্রোথের দিক থেকে মানে অ্যাডভান্টেজ দিয়েছে বা গ্রোথে বেশি করে মানে পয়সা এনে দিয়েছে বা প্রফিট এনে দিয়েছে, সেটা হচ্ছে ERU সেগমেন্ট, অর্থাৎ এনার্জি অ্যান্ড ইউটিলিটি, যে এনার্জি রিসোর্সেস অ্যান্ড ইউটিলিটি এই যে সেগমেন্টটা রয়েছে সেখানে কিন্তু একটা ভালো গ্রোথ স্টোরি দেখা যাচ্ছে। এছাড়া টিসিএসের যে AI রেভিনিউ আসছে, এই AI রেভিনিউটা অনেকেই এই বিষয়টাকে একটু ভুলভাবে নেন যে AI আসার ফলে এই জাতীয় মেন স্ট্রিম যে কোম্পানি সেগুলো শেষ হয়ে যাবে। বিষয়টা এরকমভাবে হবে না। তার সব থেকে বড় রিজন হচ্ছে টিসিএস কোনো ইন্ডিভিজুয়াল লেভেলে প্লে করে না, এটা সম্পূর্ণ এন্টারপ্রাইজের মডার্নাইজেশনে কাজ করে। তো এন্টারপ্রাইজ লেভেলে অর্থাৎ যেগুলো বড় বিজনেস রয়েছে সেই সমস্ত বড় বিজনেসের মডার্নাইজেশনে হেল্প করে বিভিন্ন অর্গানাইজেশনকে মানে মডিফাই করতে। তো সেই জায়গা থেকে যদি দেখা হয় অ্যানুয়ালাইজড AI রেভিনিউ তো বেড়েছে, সেটা আমরা দেখলাম। এছাড়া টিসিএস হাইপারভল্ট এবং ওপেন AI এর সাথে একটা কোলাবোরেশন করে 100 মেগাওয়াটের একটা AI ইনফ্রাস্ট্রাকচার গড়তে চলেছে ইন্ডিয়ার মধ্যে, রাইট। এছাড়া AMDর সাথে একটা বড় রকমের কোলাবোরেশন হয়েছে যেখানে হেলিওস তৈরি করতে চলেছে, যেটা ইন্ডিয়ার যে AI এর ওপর ইন্ডিয়ার যে বড় সামিটটা করেছিল সেখানেও এই বিষয়টা উঠে এসেছিল। এছাড়া এনভিডিয়ার সাথেও টিসিএস একটা জেনারেটিভ AI দ্বারা এন্টারপ্রাইজকে যে মডার্নাইজেশন করা সেই বিষয়টাতে এনভিডিয়ার সাথেও টিসিএস অলরেডি কোলাবোরেশন করছে। সিসকো সিওইর সাথে কাজ করছে হায়দ্রাবাদে, এবং সেটা অটোনোমাস এন্টারপ্রাইজ অপারেশনের জন্য, রাইট। এছাড়া মাল্টি ইয়ার পার্টনারশিপ সার্ভিস নাও এবং তার সাথে AI পাওয়ার যে ব্যাক অফিস সেটা কিভাবে বানানো যায় সেটা নিয়ে সার্ভিস নামের সাথে টিসিএস অলরেডি কাজ করছে। এছাড়া গিটল্যাব, জিস্কেলার আর ওয়ার্কস্পেস এক্সপিরিয়েন্স এই সমস্তগুলো এবং স্টুডিও পার্টনারশিপ এই সমস্ত জিনিসগুলো টিসিএস করছে। তার কারণ হচ্ছে এন্টারপ্রাইজগুলোকে পুরো AI দ্বারা মডার্নাইজেশনের কাজটা অলরেডি তারা শুরু করেছে। এর মধ্যে 270K যে এমপ্লয়ি রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি AI/ML এর যে প্রফিসিয়েন্সি সেটাতে যাতে তারা যায় সেই বিষয়টার দিকে দেখা হচ্ছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সমস্ত বড় বড় ডিলগুলো এসছে সেগুলো অলরেডি এখানে লেখা হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যেটা আজকের এই কোয়ার্টারলি রেজাল্ট থেকে যে আউটলুকটা বা যে নলেজটা আমি দেওয়ার চেষ্টা করব, যেটা পরবর্তীকালে আপনাদের হয়তো ট্রেডিংয়ে যারা কাজ করেন বা ট্রেড করেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, সেটা হচ্ছে টিসিএসের যদি জিওগ্রাফি ওয়াইজ আমি রেভিনিউ স্ট্রাকচারটা দেখি সেখানে সব থেকে প্রমিনেন্ট যে জিনিসটা রয়েছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পোর্শনটা, রাইট। 48%-এর কাছাকাছি টিসিএসের রেভিনিউ আসে নর্থ আমেরিকা থেকে, রাইট। তো সেই কারণে যদি ডলারের ওপর কোনো ইম্প্যাক্ট আসে বা ইউএসের H1B-তে যদি কোনো রকম ভিসাতে যদি কোনো রকম প্রবলেম তৈরি হয়, এই সমস্ত কারণে টিসিএসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 50%-এর কাছাকাছি বিজনেস রিস্কে চলে যায়, রাইট। এটা সম্পূর্ণভাবে টিসিএসের কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে আপনি এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারেন, নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা, একইভাবে যদি কারেন্সির মধ্যে অর্থাৎ USD/INR যদি ডেপ্রিসিয়েট করে তাহলে সেক্ষেত্রে এটা কত বড় একটা অ্যাম্পলিফিকেশন এফেক্ট দেয় তার কোয়ার্টারলি রেজাল্টে বা তার অ্যানুয়াল রিপোর্টে, সেই বিষয়টাও আমরা বুঝতে পারি, রাইট। এত বড় একটা রেভিনিউ আমেরিকা থেকে আসছে, বিশেষ করে নর্থ আমেরিকা থেকে আসছে, সেটা কিন্তু একদিক থেকে পজিটিভ, আবার উল্টো দিক থেকে দেখতে গেলে এটা একটা বায়াসনেস তৈরি করে দেয় এবং বিজনেসের মধ্যে একটা রিস্ক চলে আসে। সুতরাং ইউএসএতে কোনো কিছু ইম্প্যাক্ট পড়লে টিসিএসের টোটাল 50% বিজনেসে বড় রকমের ডাউন হতে পারে, বা আমেরিকা যেহেতু টেক ডিপেন্ডেন্ট একটা বড় নেশন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমেরিকাতে যখন কোনো একটা বড় লেভেলের টেকনোলজিক্যাল রেভলিউশন হয় সেই জায়গায় টিসিএস যখন পার্ট হয় তখন সেই জায়গা থেকে ভালো রেভিনিউও আর্ন করে, রাইট। তো সেই কারণে ইউএসএতে যদি আপনি এই টাইপের কোনো সিনারিওস দেখেন বা ডলারের সাথে INR-এর কোনো কানেকশন দেখেন, সেই কারণে আমি মাঝে মাঝেই বলি ইন্ট্রাডেতে যে আপনি আইটি সেক্টরকে শর্ট করতে পারেন বা আইটি সেক্টরকে আপনি বাই করতে পারেন। এই জাতীয় কোরিলেশনগুলো এখান থেকেই উঠে আসে
কারণ এই জাতীয় ইনসাইটগুলো যদি আপনার কাছে থাকে আপনি তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা এইভাবে কাজ করে যাবে মার্কেটে। তো সেক্ষেত্রে শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি হেল্প হবে। এগুলো কোনোটাই যে মানে ম্যাক্রো ডিভেন যারা ট্রেডিং করে তাদের ফেলিয়ার রেট অনেক কম কম্পেয়ার টু যারা টেকনিক্যাল অ্যানালিসিস করে তাদের থেকে। তো সেই কারণে ম্যাক্রো যদি আপনি বুঝতে শুরু করেন বা ম্যাক্রো ইকোনমিক আউটলুক যদি আপনার তৈরি হয়, আপনি যথেষ্ট ভালো ট্রেডার হতে পারেন ইন ফিউচার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ম্যাক্সিমাম জন এই ম্যাক্রোর বিষয়টা পড়েও না, পড়তে চায়ও না, জানেও না, জানতেও চায় না, রাইট? টেকনিক্যাল অ্যানালিসিস ভীষণ ইজি একটা জিনিস বলে এবং ভিজুয়ালাইজ করা যায় বলে সেটার উপরই ম্যাক্সিমাম জনের ফোকাস থাকে। এনিওয়েজ, তো যে কথাগুলো আমি বলতে চাইলাম সেটা হচ্ছে আমরা যদি দেখি যে টোটালি যে ডিলের পোর্শনটার দিকেও যদি আমরা তাকাই সেক্ষেত্রেও ভালো ডিল এসছে। সো ওভারঅল আমরা এটুকু বলতে পারি যে টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো একটা জায়গায় এসছে এবং এটা মার্কেট এক্সপেক্টও করেছিল, যে কারণে মার্কেট টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্ট আসার 10 দিন আগে থেকেই মোটামুটিভাবে একটা স্লাইডলি আইটির মধ্যে র্যালি দেখালো। তো সেই এক্সপেকটেশনটাই মার্কেটের মধ্যে রয়েছে এবং সেই জায়গাটা টিসিএস আপাত দৃষ্টিতে দেখতে গেলে মার্কেটের এই এক্সপেকটেশনটাকে অ্যাটলিস্ট ফুলফিল করতে সমর্থ হয়েছে বলেই আমি মনে করছি। আগামীকাল সকালে ডেফিনেটলি আপনি এর মধ্যে একটা মোমেন্টাম দেখতে পাবেন এবং সেক্ষেত্রে আপনি পরবর্তী যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট বেরোতে চলেছে, ফর এক্সাম্পল ইনফোসিস বলুন বা আপনি উইপ্রো বলুন বা আপনি এইচসিএল টেক বলুন, এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যেও আপনি কালকে সিলেক্ট করতে পারেন ট্রেডিংয়ের জন্য। আমি এখানে বাইং বা সেলিং কোনো কথা বলছি না। আপনারা সকালবেলায় উঠেই 9:30টার সময় দুমদুম করে বাই করে নেবেন না। আমি জাস্ট যেটুকু বলতে চাইছি এই পার্টটা মার্কেটের ফোকাসে থাকবে আগামীকাল। ফোকাসে থাকার জন্য আপনি এরপরে আপনার টেকনিক্যাল সেট আপ ওয়াইজ বাইং বা সেলিং যেটা করতে ইচ্ছে যাবে, শর্ট সেলিং হোক লং হোক, আপনি করতে পারেন। আমি শুধুমাত্র আপনার ওয়াচ লিস্টটা বানানোর কথা বলছি, আমি ডাইরেকশনের কথা মোটেও বলছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড নই। আমি ডাইরেকশন জানলেও বলতে পারি না, না জানলেও বলতে পারি না, রাইট? তো সেই কারণে আমি ডাইরেকশন ওয়াইজ বা প্রাইস পয়েন্ট ওয়াইজ কোনো কথাই বলছি না। আমি জাস্ট আপনার ওয়াচ লিস্টটাকে কী করে আপনি প্রিপেয়ার করতে পারেন, কোন জায়গাটায় আপনার ফোকাসটা দিলে আপনি খুব অল্প ফোকাসেই ভালো পয়সা বানাতে পারেন, আমি জাস্ট আপনাকে সেই ভিউটুকু দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।